32 নম্বর ধুলায় মিশিয়ে দেওয়ার পণ করেছে। এখানে আমি যেটা শুনলাম যে সেনাবাহিনী ওখানে গিয়েছে, সেনাবাহিনীর ওখানে কিন্তু কে দায়ী আজকের এই পরিণতির জন্য সেই বিষয়টা নিয়ে কিছু কথা বলতে চাই। লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু দিস লাইভ। ধানমন্ডির 32 নম্বর বাড়ি ঐতিহাসিক। দেয়ার আর সাম নেগেটিভ elements and positive elements in this I'm relating to this house, ladies and gentlemen. এবং আজকে এটা ভাঙ্গা হয়েছে, অর্থাৎ এর আগে আক্রমণ করা হয়েছিল আপনার এই বিপ্লবের সময়, আবার নতুন করে ভাঙ্গা হয়েছে। ধানমন্ডির এই বাড়িটিকে 32 নম্বর এই বাড়িটিকে ফেসিবাদের প্রতীক হিসাবে দেখেন বাংলাদেশের মানুষ, অনেকেই আওয়ামী লীগের বাহিরে কিছু। 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভেঙে চুরমার করে দিয়েছে ছাত্র জনতা। কিছুক্ষণ আগে সেখানকার এক ছাত্র আমাকে জানিয়েছে যে তারা বুলডোজার নিয়ে প্রবেশের চেষ্টা করছে কয়েকটি ফ্রন্ট দিয়ে। দর্শক, 32 নম্বর জ্বালিয়ে দেওয়া হয়েছে, জ্বলছে 32 নম্বর। বুলডোজার দিয়ে মাটির সাথে গুঁড়ি দেওয়া হচ্ছে 32 নম্বর। যে 32 নম্বর আওয়ামী লীগের আবেগ ছিল, যে 32 নম্বর হাসিনার আবেগ ছিল, অবশেষে সেটাও মাটির সাথে মিশে যাচ্ছে। আর এর জন্য দায়ী শুধুমাত্র হাসিনা তার জবানটা বন্ধ রাখলে হয়তোবা আজকে এই 32 নম্বর কপালে এমন ঘটনা ঘটতো না। দর্শক, 32 নম্বর ভাঙা নিয়ে আমরা কয়েকজন আলোচকের গুরুত্বপূর্ণ আলোচনা শুনলে বুঝতে পারবো যে 32 নম্বর ভাঙার পিছনে আসলে মূলত শেখ হাসিনারই হাত রয়েছে। ঐক্য যেটা ছিল, ঐক্যতে আমরা ফিরে এসেছি। ছাত্র জনতা সবাই এখন 32 নম্বরে গিয়েছে এবং 32 নম্বর ধুলায় মিশিয়ে দেওয়ার পণ করেছে। এখানে আমি যেটা শুনলাম যে সেনাবাহিনী ওখানে গিয়েছে, সেনাবাহিনীর ওখানে কিন্তু সেনাবাহিনী একটা আইনের আওতায়, আইনটা হচ্ছে ইনএইড টু সিভিল পাওয়ার। ইনএইড টু সিভিল পাওয়ারের মানে হচ্ছে তারা যদি সিভিল প্রশাসন তাদেরকে ডাকে তবেই তারা গ্রাউন্ডে যাবে। এখানে যেটা শুনলাম সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখানে ইনএইড অফ সিভিল পাওয়ারে কাউকে ডাকা হয়নি। এখন সেনাবাহিনী বলতে পারে যে হ্যাঁ, এটা যেহেতু তারা ডেপ্লয়ার আছে গ্রাউন্ডে, তারা যেহেতু এই জায়গায় একটা আনরেস্ট হতে পারে এবং এই জন্য গিয়েছে। আনরেস্ট হতে পারছে, ওখানে আপনারা যান, কোনো সমস্যা নাই, কিন্তু ওখানে বুলডোজার ঢুকতে দিচ্ছে না সেনাবাহিনী। এটা বিভিন্ন সোর্স থেকে জানলাম। আমি সেনাবাহিনীর যারা গ্রাউন্ডে যারা আছেন, যারা অফিসার আছেন, জুনিয়র অফিসার আছেন, সৈনিক আছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা প্রয়োজনীয় সিনিয়র অফিসারের সাথে কথা বলেন। এইরকম সাধারণ জনগণের সাথে একটা কনফ্লিক্টে যাওয়ার সময় না। এটা সেনাবাহিনীর যে ঐক্যটা 5ই আগস্টে তারা সৈনিকদের সাথে দেখিয়েছিল, যারা আপামর জনসাধারণদের সাথে দেখিয়েছিল, এটা সেই ঐক্যবদ্ধ আবার পুনঃস্থাপন করার টাইম। আমাদের মধ্যে এর মধ্যে অনেক কিছু কনফ্লিক্ট ছিল, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ছিল বিভিন্ন গ্রুপের মধ্যে, বাট আমরা এই গ্রাউন্ডে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। আমি আশা করব সেনাবাহিনী তাদের এই বুলডোজারটা ছেড়ে দিবে, কারণ 32 নম্বর যতদিন থাকবে আমরা ওই জিনিসটা পারতেছি না। সেটা হচ্ছে আমরা সবকিছুতে হাসিনার যে দোসর যারা আছে বিভিন্ন জায়গায়, মানে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, আমলা, এজন্য পারতেছি না। কিন্তু এটার যে মেইন সিম্বলটা হচ্ছে 32 নম্বর। এবং যদি ওখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদি তাদের সেনাবাহিনীকে ডাকা না হয়, তার মানে হচ্ছে জেনারেল ওয়াকার তার পার্সোনাল ইন্টারেস্ট ওখানে পাঠিয়েছেন এবং তিনি চাচ্ছেন তার হাসুবুর বাড়িটা রক্ষা করার জন্য, যেটা অ্যাকসেপ্টেড না। আমি মনে করি জুনিয়র অফিসাররা যারা ওখানে ডেপ্লয়েড আছেন তারা এটা মানবেন না এবং ওখানে অতি জরুরি যে সমস্ত হেভি ক্যাটারপিলার টাইপ মেশিনারিজ আছে, বুলডোজার, যেটা দিয়ে 32 নম্বরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। এবং আমরা দেখলাম জনগণ সেই একইভাবে প্রতিজ্ঞাবদ্ধ এবং তারা এখনো দলে দলে ওখানে যাচ্ছে। এখানে জনগণের সাথে কনফ্লিক্ট হওয়ার কোনো সুযোগ নাই সেনাবাহিনীর। আমি আশা করব সেনাবাহিনী এই বুলডোজার ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে, যদি না দিয়ে থাকে। এবং জনতা, আপনারা জানেন ধানমন্ডির এই 32 নম্বরকে গত 5ই আগস্ট যখন বিপ্লব সাধিত হয়েছিল তখনও কিন্তু বাংলাদেশের মানুষ ক্ষোভে পড়েছিল, ফুঁসে উঠেছিল। তার ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে 32 নম্বরকেও সেখানে কিন্তু জনতার সেই সময়ের ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে। জনতার ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের যতগুলো মূর্তি ছিল বাংলাদেশে, সেগুলোকে গলায় রশি বেঁধে টেনে টেনে নামানোর মধ্য দিয়ে সেখানেও কিন্তু তারা সেটার প্রতিবাদ করেছিল। কিন্তু বাংলাদেশের
আওয়ামী লীগের ফেসিবাদী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত তার ষড়যন্ত্র চলমান রেখেছে। একটা সেকেন্ড বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয় না, ঘুমাতে দেয় না, দেশ নিয়ে ভাবতে দেয় না, দেশের উন্নতি চায় না, দেশের বর্তমান সরকারকে পতন ঘটাতে চায়, 24 ঘন্টায় এই দেশের রাজনীতিকে ধ্বংস করতে চায়। সে কারণে অনেক ধৈর্য ধরার পরেও, অনেক বেশি ধৈর্য ধরার পরেও 6 মাস পূর্তিতে এসে শেখ হাসিনার 6 মাসের বিদায়ের দিনে বাংলাদেশের আবার সেই ছাত্র জনতা, সুধী শিক্ষক, বাংলাদেশের একজন রিকশাওয়ালা থেকে শুরু করে সাধারণ নাগরিকরা ওই 32 নাম্বারটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। না, চেয়েছিলাম আমরা রাজনীতির একটি পরিবেশ দেখতে, চেয়েছিলাম বাংলাদেশে একটি সুষ্ঠু ধারায় আবার কিছু ভালো মানুষ যারা এই দেশে আছে কিন্তু অন্য দল করত, তাদেরকে সুযোগ দিয়ে দেশে কিছু করা যায় কিনা, কিন্তু সুযোগটা আর নেই। সেই সুযোগ আর রাখেন নাই শেখ হাসিনা, স্বয়ং তিনি রাখেন নাই। প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রেখে এই স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংসের লীলা খেলায় মেতে উঠেছে এই শেখ হাসিনা। তিনি রাখেন নাই বাংলাদেশের 5ই আগস্ট যখন তিনি পালিয়েছেন, তখন তার নেতাকর্মীদেরকে ধ্বংসের স্তূপের মধ্যে ঠেলে রেখে তিনি পালিয়েছেন। সেদিনও তিনি রাখেন নাই, সেদিনও তিনি তার নেতাকর্মীরও খোঁজ রাখেন নাই, সেদিনও তিনি বাংলাদেশের বিষয়ে চিন্তা করেন নাই, এই দেশকে নিয়ে ভাবেন নাই। তিনি আবার এই দেশ থেকে চলে গিয়ে এতদিন পর্যন্ত ষড়যন্ত্র করে বাংলার মানুষকে অশান্তিতে রাখার গভীর চক্রান্ত শেখ হাসিনা করার কারণে আজকে আবার জনতা ফুঁসে উঠেছে। জনতা চেয়েছিল যে হয়তো ঠান্ডা হয়ে গিয়েছে 5ই আগস্ট, হয়তো আর আমাদেরকে নতুন করে কথা বলতে হবে না, হয়তো আর আমাদেরকে নতুন করে যুদ্ধে নামতে হবে না, হয়তো আর আমাদেরকে নতুন করে ওদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে না। কিন্তু উপায় আর নেই, সব ধ্বংস করেছে সে কারণে, সব ধ্বংস করেছে শেখ হাসিনা, সব কিছু শেষ করে দিয়েছে শেখ হাসিনা। কত বড় দুঃসাহস! একজন খুনি বাংলাদেশের 2000 মানুষকে হত্যা করে ধ্বংস করে দিয়েছে দেশটাকে। একজন খুনি 50,000 মানুষকে পঙ্গু করে দিয়েছে, হাত নেই, পা নেই, চক্ষু নেই, কিচ্ছু নেই, তাদের এখন পর্যন্ত জীবন নেই। সেই অবস্থায় খুনি ভিডিওতে অডিওতে এসে লাইভ করতে চায়। কত বড় দুঃসাহস, কত বড় দুঃসাহস এই অভদ্র মহিলার! তিনি এই খুনি আজকের একজন নিজে যে খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে, সেই নেত্রী বাংলাদেশে চট করে আবার প্রবেশ করতে চায়। কত বড় দুঃসাহস! ছাত্রলীগের ছেলেরা মিছিল করে, বিসিএস ক্যাডার হয়ে সরকারের বেতন খেয়ে সরকারের বিরুদ্ধে মিছিল করার দুঃসাহসিকতা দেখায়। আমরা আর পারছি না এই বোঝা আর টানতে, পারছি না আওয়ামী লীগকে নিয়ে আর চলতে, পারছি না শেখ হাসিনার এই দালালদেরকে নিয়ে আর বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে কোনো কিছু করতে। না, কোনো সুযোগ নেই, সুযোগ ধ্বংস করে দিয়েছে ওরা। এদেশের মানুষ, আওয়ামী লীগ বারবার বলেছিল যে শেখ হাসিনার বিদায় হলে 5 লক্ষ মানুষের জীবন শেষ হবে। এদেশের মানুষ একটা মানুষের জীবন শেষ করে নাই, ধৈর্যের পরিচয় দিয়েছে। তারা বারবার বলেছে শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, তারপরেও আমরা এদেশের কারো উপরে আক্রমণ করি নাই। আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে। আমাদের দেশের সংখ্যাগুরু বলতে কিছু নেই, আমরা সবাই ঐক্যবদ্ধ, হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ। কিন্তু 5 তারিখের পর থেকে আমরা দেখেছি প্রতিটা মুহূর্ত আমাদের দেশের মুসলমানদেরকে টার্গেট করে করে একটি গোষ্ঠী মিথ্যাচার চালিয়ে এই দেশে হিন্দু মুসলমানকে দাঙ্গা লাগাতে চেয়েছে। আমরা চেয়েছিলাম শান্তিতে থাকবো, আমরা চেয়েছিলাম ভদ্রভাবে থাকবো, আমরা চেয়েছিলাম ঐক্যবদ্ধ থাকবো, কিন্তু পারলাম না। সেই সময়ও ওই চিন্ময়দেরকে লিলিয়ে দিয়ে, উচকে দিয়ে বাংলাদেশে দাঙ্গা লাগানোর চেষ্টা করলো। আমার দেশের সেনাবাহিনীকে
বিতর্কিত করতে তাদের গায়ে অ্যাসিড নিক্ষেপ করলো। তারা আমার দেশের সাধারণ নাগরিকদের উপরে বিভিন্ন জায়গায় জুলুম অত্যাচার আবার শুরু করলো। তারা আমাদের দেশপ্রেমিক নাগরিকদেরকে আবার তারা তাদের উপরে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলো। তারা আবার তাহাজ্জুদের সময় উঠে গোপনে মিছিল করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র শুরু করলো। তারা আবার আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংসের জন্য দেশে বিদেশে ষড়যন্ত্র শুরু করলো। কিভাবে সম্ভব? কিভাবে ধৈর্য ধরবে দেশের ছাত্র সমাজ? কিভাবে ছাত্র সমাজ এই দেশের মানুষের আর কতদিন জুলুম অত্যাচার সহ্য করবে? ছাত্র সমাজ আর পারলেন না। এই বোকা নেত্রীর কারণে পারলেন না, এই অগণতান্ত্রিক অসভ্য নেত্রীর কারণে পারলেন না, এই শেখ হাসিনার অতিরিক্ত চাওয়া পাওয়ার কারণে পারলেন না, একজন পাগল মহিলার কারণে আর পারল না। বাংলাদেশকে আমরা চেয়েছিলাম, যা হয়ে গিয়েছে, শেষ হিসাব নিকাশ হবে, আইনের আদালতে হিসাব নিকাশ হবে, বিচার হবে। আমরা চেয়েছিলাম সেরকম কিছু করতে, কিন্তু সেটা আর হলো না। বাংলাদেশকে নিয়ে এখন গভীর ষড়যন্ত্র করছে, বিচার ব্যবস্থাকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মানুষদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। আর সহ্য করা গেল না। আর পরিণতি এখন কি হবে? পরিণতি বাংলাদেশে আর আওয়ামী লীগকে রক্ষা করা যাবে না। যারা আওয়ামী লীগকে রক্ষা করতে আসবে তারাও এই আওয়ামী লীগের আজকের 32 নম্বরের যে পরিণতি হয়েছে, একই পরিণতি বাংলার প্রত্যেকটি প্রান্তে যারা তাদের দালালি করবে তাদেরকেও বরণ করতে হবে। কিচ্ছু করার নেই। তোমরা মনে করেছিলে গত 6 মাস আগে যে স্বাধীনতার চেতনায় ঐক্যবদ্ধ ছিল বাংলাদেশ, তোমরা মনে করেছিলে 6 মাসের ষড়যন্ত্রে তোমরা সফল হওনি। প্রমাণ হয়েছে আজকের, প্রমাণ হয়েছে সমগ্র ছাত্র জনতা আবার ঐক্যবদ্ধভাবে জাতিকে নেতৃত্ব দিতে সব দল মতের মানুষরা আজ আবার ঈদ মোবারক পালন করছে, ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। এটাই এই বাংলাদেশের বাস্তবতা। বাংলাদেশে আর যাই হোক শেখ হাসিনার ষড়যন্ত্র আর বাস্তবায়ন হতে দিবে না। বাংলাদেশে আর যাই হোক আওয়ামী লীগের পুনর্বাসন আর হতে দেবে না। বাংলাদেশে আর যাই হোক ফ্যাসিবাদের দোসরদের আর আস্তানা এদেশে হবে না। রাজনৈতিক বিভিন্ন নেতৃবৃন্দ যারা আছেন, স্পষ্ট করে বলে দিতে চাই, শুনে রাখুন, এই বাংলাদেশে আওয়ামী লীগ, শেখ হাসিনা, শেখ পরিবারের অস্তিত্ব নিয়ে আর কোন মায়া কান্না কেউ দেখাতে যাবেন না। তাদের পরিণতি 32 নম্বরের চেয়েও খারাপ হবে। আমরা চেয়েছিলাম এই 32 নম্বরের সামনে 15ই আগস্ট ছাত্ররা আন্দোলন করেছিল, কিন্তু একটা ঢিল পর্যন্ত কেউ মারে নাই। ছাত্ররা ধৈর্যের পরিচয় দিয়েছিল। ছাত্ররা মনে করেছে ইতিহাসের পাতায় যার যতটুকু অবদান সেটা থাকুক, যে যেটা করেছে সেটা থাকবে। কিন্তু আজকের এই শেখ হাসিনার কারণে বাংলাদেশে তার বাবার, তার পরিবারের বিন্দুমাত্র যদি অবদানও থেকে থাকে সবগুলো ধুলোয় মিশিয়ে দিচ্ছেন এই শেখ হাসিনা, যার নিজের অস্তিত্ব সংকটে, যার কথায় বাংলাদেশে কেউ চলে না, যার নিজের কোনো ব্যক্তিত্ব নেই, যিনি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ধ্বংস করছে, সেই নেত্রী আজকের বাংলাদেশের ইতিহাসটাকেও শেষ করে দিবে এই শেখ হাসিনা। আমরা এটা চাইনি, আমরা এখনো চাইনি, কিন্তু আমরা কতক্ষণ পর্যন্ত সহ্য করব? আওয়ামী লীগ প্রত্যেকটা মুহূর্ত বাংলাদেশের মানুষের অধিকারকে নিয়ে ছিনিমিনি খেলছে, দেশের স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলছে। এই ছিনিমিনি আমরা আর করতে দিতে পারি না। প্রিয় বন্ধুরা আমার, ছাত্র জনতাকে ধন্যবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আজ যারা এখন পর্যন্ত দেশের জন্য লড়াই করে যাচ্ছে, জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়ে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের জাতিকে ঐক্যবদ্ধ করে যাচ্ছে, তারাই আগামী বাংলাদেশের সোনালী ভবিষ্যৎ, তারাই আগামীর বাংলাদেশের সংসদ, তারাই আগামীর বাংলাদেশের সরকার, তারাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব প্রদানকারী ব্যক্তি। অতএব যারা ভয়কে জয় করে জীবন যুদ্ধে এগিয়ে যাচ্ছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই, ওয়েলকাম জানাই। আওয়ামী লীগের দোসররা সাবধান হয়ে যাও। বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা সবাই মিলে আমরা এই দেশটাকে আবার গঠন করব।
যারা এই দেশটাকে ধ্বংস করবে তাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করব। কোনো ছাড় আর দেয়া হবে না, কোনো ছাড় দেয়া হবে না। মিথ্যাচারের সীমানা আছে। বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। দুদিন আগেও বলল 23 জনের মতো নাকি বাংলাদেশে বিনা বিচারে আপনার সংখ্যালঘুদেরকে কি করা হয়েছে, হত্যা করা হয়েছে। মিথ্যাচারের একটা সীমানা আছে। বাংলাদেশের বিরুদ্ধে পার্শ্ববর্তী দেশে বসে 24 ঘন্টা মিডিয়াগুলোকে লেলিয়ে দিয়ে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম এই সুন্দর পরিবেশটাকে তারা ধ্বংস করতে চায়। আমরা করতে চাই না। আমরা চেয়েছিলাম আমার এই স্বাধীনতা সার্বভৌমত্ব দল মত রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা এগিয়ে যাই। আমরা চেয়েছিলাম আওয়ামী লীগের মধ্যে অনেক ভাইয়েরা হয়তো শেখ হাসিনার মতো এতটা নিকৃষ্ট নয়, হয়তো এখনো স্বাধীন বাংলাদেশে মুক্তভাবে ভিন্ন চিন্তা করে বসবাস করতে চায়, কিন্তু তার এই শেখ হাসিনা হতে দিবে না। শেখ হাসিনা চায় না। শেখ হাসিনা চায় যে এই দেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব না থাকুক, সেটাই শেখ হাসিনা চায়। শেখ হাসিনা এখন হিংসায় জ্বলে পুড়ে, এখন শেখ হাসিনা তার কর্মীদেরকে শেষ করে দিতে চায়। শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের সব কিছু ধ্বংস করে দিতে চায়, কারণ শেখ হাসিনা জানে ও আর জীবদ্দশায় ফেরত আসবে না। আমি এই চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। আজকের লাইভে যারা শুনছেন দেখছেন শেয়ার করে জানিয়ে দিন, এই শেখ হাসিনা তোমাদের মা হয়ে আর ফিরে আসবে না, আসবে না। যেই নেত্রী নিজে কয়েকদিন আগেও পর্যন্ত অডিওতে বলে আর 20 মিনিট আমি বাংলাদেশে থাকলে আমার জীবন শেষ হয়ে যেত, তাহলে আপনি 20 মিনিট কেন থাকলেন না? আপনি কেন আপনার নেতাকর্মীদের জীবনকে ঝুঁকির মধ্যে রেখে আপনি পালিয়ে গেলেন? তার মানে আপনি এই বাংলাদেশের আপনার নেতাকর্মীদেরকেও ভালোবাসেন না। এই মিথ্যুক নেত্রীর পিছনে যারা এখনো স্বপ্ন বুনছেন, ভাবছেন কি জানি করে ফেলবেন, কিচ্ছু করতে পারবেন না। যদি কিছু পারতেন, আসো খেলা হবে, আসো তোমার সাথে খেলবে সাধারণ শিক্ষার্থীরা। কই তোমার 32 নম্বরের সেই বাহাদুরগিরি, কই তোমার দালালি? সেগুলো সব ধ্বংস হয়ে গিয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, দালাল চেনার সময় হয়েছে। আমার এই দেশে কোন ইট পাথরের বিল্ডিং এর গুরুত্ব আমার স্বাধীনতার চাইতে গুরুত্বপূর্ণ নয়। এই দেশের প্রত্যেকটি বিল্ডিং কিংবা ওই সংসদ ভবনের গুরুত্ব স্বাধীনতার চাইতে বড় কিছু নয়। অতএব যেই ভবন স্বাধীনতার বিঘ্ন ঘটাবে, যেই ব্যক্তি স্বাধীনতার বিরুদ্ধাচরণ করবে, মুক্তিযুদ্ধ 24-এর যে বিপ্লব হয়েছে তার বিরোধিতা করবে, তাদেরকে কোনো অবস্থায় আমরা এই বাংলাদেশে থাকতে বা প্রতিষ্ঠিত হতে দিব না, দিব না, দিব না। অতএব আমাদের এই বাংলাদেশে আমরা স্বাধীনতা রক্ষাকারী ব্যক্তিবর্গই, সে ভিন্ন দলের ভিন্ন আদর্শের ভিন্ন মতের হোক, তাকে নিয়ে আমরা দেশ গঠন করব, কিন্তু কোনো অন্যায়কারী ব্যক্তিকে নিয়ে আমরা দেশ গঠন করতে রাজি নই। অতএব প্রিয় সহযোদ্ধা ভাইরা, আজ শেখ হাসিনা নিজে পরিকল্পিত উপায়ে এই বাংলাদেশকে ধ্বংস যেভাবে করে দিয়ে গিয়েছে, তিনি আবার এই বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের দেশটাকে শেষ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি প্রায় বলি যে আমার দেশের নাগরিকরা ঐক্যবদ্ধ তখনই হয় যখন শেখ হাসিনা কোনো ষড়যন্ত্র করে। আজ শেখ হাসিনা এসে তাকিয়ে দেখে যাও, বাংলার প্রত্যেকটি প্রান্তে সবাই আবার ঐক্যবদ্ধ, হাসিনা বিরোধী কর্মকাণ্ডে ঐক্যবদ্ধ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ। তোমার অস্তিত্ব বাংলাদেশে আর নেই, তুমি পালিয়ে গিয়ে অস্তিত্ব ধ্বংস করেছো, তোমাকে আর এই বাংলাদেশের মানুষ বিন্দুমাত্র দেখতে চায় না। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, অতএব আগামীর বাংলাদেশ কারা দেশপ্রেমিক আজকে টের পাবেন। যেই সকল দালালরা আওয়ামী লীগের জন্য মায়া কান্না দেখাবে, তারা ওই খুনিদের সহযোগী, তাদেরকেও চিহ্নিত করে তারপরে আইনের আওতায় আনতে হবে, বিচারের আওতায় আনতে হবে। আজকের লাইভের মাধ্যমে স্পষ্ট করে সরকারকে বলতে চাই, অনেক ধৈর্য ধরেছি, আর ধৈর্য ধরা সম্ভব নয়। যে সকল ভাইদেরকে আওয়ামী লীগ হত্যা করেছে তাদের বিচার করতে হবে দ্রুততম সময়ের মধ্যে। 6 মাস শেষ হয়ে গিয়েছে, শেখ হাসিনা পালিয়েছে। অতএব আমরা এখন
এই মুহূর্তে আমাদের প্রধান দাবি হচ্ছে যাদেরকে খুন করেছে, শহীদ করেছে, তাদের বিচার করতে হবে, ওদেরকে ফাঁসিতে দিতে হবে। যারা এই জুলুম অত্যাচার করেছে, 24-এর গণঅভ্যুত্থানের সময়, বিপ্লবের সময় খুন করেছে, তাদেরকে বিচার করতে হবে। যারা অসুস্থ তাদের সম্পূর্ণ সুস্থতার দায়িত্ব নিতে হবে এবং যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রশাসন থেকে শুরু করে সমগ্র জায়গায় আওয়ামী লীগের দালালদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে বহিষ্কার করে দেশপ্রেমিক নাগরিকদেরকে দিয়ে আজকের এই মন্ত্রী পরিষদ থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে সব সাজাতে হবে। আর সুযোগ নাই। মনে মনে ভাবছেন ছাত্র জনতা মনে হয় শেষ। ছাত্র জনতার কি শক্তি! 32 নম্বর গিয়ে দেখো, ধানমন্ডিতে গিয়ে দেখো, কোন বাবার বুকে শক্তি থাকলে ওই ছাত্র জনতার বিপ্লবকে থামাও, পারবা না। এটা বিপ্লব, এটা আইন বিরুদ্ধ কোনো কাজ নয়, এটা স্বাধীনতা রক্ষার আন্দোলন। অতএব রক্ষার আন্দোলন এখনো চলমান, এই আন্দোলন চলবে, চলছে। এই আন্দোলনে যারা সামিল থাকবে তারাই বাংলার রাজনীতিতে স্থান করে নিতে পারবে, আর যারা থাকবে না তারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বাদ গ্রহণ করতে পারবে না এবং দেওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা সবাই মিলে বাংলাদেশের আওয়ামী লীগ ব্যতীত, আওয়ামী লীগের দোসর ব্যতীত আমাদের দেশে যে সকল রাজনৈতিক সংগঠন আছে, আমরা সকলে ঐক্যবদ্ধ হই এক ইস্যুতে, শেখ হাসিনার ইস্যুতে, আওয়ামী লীগের ইস্যুতে, পতিত এই পালাতক শেখ হাসিনার বিরুদ্ধে আমরা সবাই এক হই। কারা কারা পারবেন তারা এখানে আল্লাহু আকবার বলে স্লোগান লিখে যাবেন, শেয়ার করে যাবেন, জনগণকে জানিয়ে যাবেন আমরা হাসিনার ইস্যুতে ইস্পাত দৃঢ় শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হব। আমরা রাজনীতি যে যার মতো করব, বিএনপি করি, জামাত করি, ওই ছাত্রদের আন্দোলন করি, কিংবা চরমনাই করি, কিংবা হেফাজত করি, কিংবা কিচ্ছু করি না। আমরা যার যার জায়গায় থাকবো, কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশ তো দূরের কথা, ওদের কোনো অস্তিত্ব বাংলাদেশে আমরা আর রাখতে চাই না। এটা রাখা যাবে না, রাখলে স্বাধীনতা থাকবে না। অতএব যারা সেটা চান যে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ থাকবে, শেখ হাসিনা মুক্ত দেশ থাকবে, হাসিনার লেসপেন্সার মুক্ত দেশ থাকবে, হাসিনার দালাল মুক্ত দেশ থাকবে, তারা আল্লাহু আকবার না লেখে যাবেন না। প্রিয় ভাইরা আমার, আবার মনে হয় নতুন আরেকটি যুদ্ধে ঘনিয়ে আসছে, আবার মনে হচ্ছে আরেকটি বিপ্লবের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। 5ই আগস্টের মতো মনে করে আবার মনে হয় একটা ধাক্কা দিতে হবে। এই ধাক্কায় চিটা টিটা যা আছে সেগুলো ছিটকে পড়ে যাবে, শেষ হয়ে যাবে, এটাই আমার বিশ্বাস। আসুন, আগেও যেভাবে ছিলেন এখনো থাকুন, এখনো ঐক্যবদ্ধ হন। প্রত্যেকটি ঘরে ঘরে ওই হাসিনার নিকৃষ্ট ছবিটি দিয়ে আপনারা ডাস্টবিন তৈরি করুন, ময়লার ভাণ্ড তৈরি করুন। বাংলাদেশের ঘরে ঘরে, বাহিরে বাহিরে, স্কুল, কলেজ, মাদ্রাসা, অফিস, আদালতে ওই ডাস্টবিনে ময়লা ফেলুন। যেখানে শেখ হাসিনার ছবি টানানো সেই জায়গায় আপনাকে ময়লা ফেলতে হবে। এরা ময়লা, এরা নালা নর্দমা, এরা বাংলাদেশের কীট, এরা ক্ষতিকর ভাইরাস। ওদেরকে আর বাংলাদেশের মানুষের কাছে নিস্তে দেওয়ার সুযোগ দেয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সে কারণে বারবার বলছি আমাদেরকে এই কাজগুলো উদ্যোগ নিতে হবে। বই মেলায় বই প্রকাশ করুন, লেখক আবিষ্কার করুন, আজকের 24-এর অভ্যুত্থানের সকল ইতিহাস জাতির কাছে তুলে ধরুন। প্রত্যেকটি ঘরে ঘরে, বাহিরে বাহিরে আমাদের এই কার্যক্রম চালাতে হবে। দেখেন না, একদল বের হয়েছে শেখ হাসিনার ডাস্টবিনে ছবি দেখে আবার মায়া কান্না শুরু করেছে। ওই যারা যারা মায়া কান্না করছে এরা আমার দেশের শত্রু, স্বাধীনতার শত্রু, এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের শত্রু। ওদের বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার হতে হবে। সে যে হোক, নায়ক কিংবা নায়িকা, গায়ক কিংবা গায়িকা, শিল্পী কিংবা সাহিত্যিক, আলেম কিংবা কারি, শিক্ষক কিংবা সুধী, কেউ যদি শেখ হাসিনার পক্ষে দাঁড়ায়, দালালি করে, খুনির পক্ষে দাঁড়ায়, তাদেরকে বাংলাদেশের জনগণ নিশ্চিহ্ন করবে এবং করতে হবেই হবে। আর না হয় এই স্বাধীনতা রক্ষা করা যাবে না।
আসুন বাংলাদেশের জনগণকে উদাত্ত আহ্বান জানাই, ষড়যন্ত্রবাজদের উদ্দেশ্যে বলতে চাই, তোমাদের যদি এখনো হুঁশ ফিরে না আসে তাহলে ধানমন্ডি 32 নম্বরের দিকে তাকাও, তাকাও। এখনো জনগণ ধৈর্য ধরে আছে। যদি তোমরা অতিরিক্ত বাড়াবাড়ি করো তাহলে প্রয়োজনে গোপালগঞ্জ পর্যন্ত রাস্তাঘাটে পথে প্রান্তরে মানুষ গিয়ে বাংলাদেশকে স্বাধীন করবে, মুক্ত করবে ইনশাআল্লাহ। অতএব সাবধান হয়ে যাও। আর একটা রক্ত ঝরতে চাই না, আর মানুষের জীবন শেষ করতে দিতে দেব না, আর মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে এই আওয়ামী লীগকে দেব না। তোমরা সাবধান হয়ে যাও, তোমাদের ওই সকল লিফলেট বিলি একদম জায়গা মতো ঢুকিয়ে দেওয়া হবে। তোমাদের এই বাংলাদেশে গণতান্ত্রিক ভাবে খুনিদের কোনো রাজনীতি করার অধিকার নেই। অতএব যারা এগুলা করবে সাবধান করে দিলাম। আমরা প্রয়োজনে লং মার্চ সহকারে ঢাকা শহর থেকে ওই তোমার বাপের যে এরিয়া সেই গোপালগঞ্জ পর্যন্ত রাজপথে মানুষ নেমে তারপরে তোমাদের একদম চূড়ান্ত পতন নিশ্চিত করবে। ধান্দাবাজির জায়গা পাও না। অনেক সুযোগ দেওয়া হয়েছে, তোমরা আসামি ছিনিয়ে নাও, তোমরা আর্মির গাড়িতে আগুন দাও, তোমরা আমাদের মানুষদেরকে বিভিন্ন জায়গায় হত্যা করো, নির্যাতন করো, গুপ্ত হামলা করো, আর এই সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। যারা বাংলাদেশের বিএনপি, জামাত, ছাত্র এবং অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাও, তোমাদেরকেও হুঁশিয়ার করে দিতে চাই, এই বাংলাদেশে আমরা যারা এই বিজয় অর্জন করেছি 5ই আগস্ট, প্রত্যেকে আমরা ঐক্যবদ্ধ। তোমাদের ষড়যন্ত্রে আমরা তোমাদের ফাঁদে আর পাড়া দেয়া যাবে না, দিবে না ইনশাআল্লাহ। আসুন সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাই, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করি, শেখ হাসিনার ফ্যাসিজমের হাত থেকে বাংলার মানুষকে মুক্ত করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইভটি শেয়ার করে দিবেন এবং অনলাইনে অফলাইনে সমগ্র জায়গায় ঐক্যবদ্ধ থাকবেন। ইনশাআল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত। স্বাধীন বাংলাদেশ, আওয়ামী লীগ মুক্ত, হাসিনা মুক্ত, দালাল মুক্ত, পার্শ্ববর্তী দেশের আধিপত্যবাদ মুক্ত একটি স্বাধীন বাংলাদেশ থাকবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাই বর্তমানে যে লাইভটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে আপনার ধানমন্ডি 32 নম্বর, অর্থাৎ শেখ মুজিবুর রহমান সাহেবের বাড়ি এবং শেখ হাসিনার যে বাবার বাড়ি বলতে গেলে, সেই ধানমন্ডি ঐতিহাসিক সেই বাড়ি, যে কোন ধরনের নেগেটিভ পজিটিভ দিক দিয়ে গেলে ধানমন্ডি 32 নম্বর বাড়ি আজকে বোলডোজার দিয়ে ভাঙার চেষ্টা করা হয়েছে, আংশিক ভাঙচুর করা হয়েছে এবং সেখানে আপনার আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বিক্ষুব্ধ জনতা এখনো ধানমন্ডির সেই 32 নম্বর বাড়িতে অবস্থান করতেছেন এবং সারা পৃথিবীর আপনার চোখ এই মুহূর্তে, বাংলাদেশি ভাষাভাষী যারা আছেন তাদের চোখ হচ্ছে ধানমন্ডির 32 নম্বরে সেই বাড়িতে অবস্থান করছে, লিডিস এন্ড জেন্টলম্যান। এবং এটা একটা ঐতিহাসিক ঘটনা। এই ঘটনা নিয়ে এই ঘটনা নিয়ে কিছু কথা বলতে চাই এবং সেই সাথে এই ঘটনার সিগনিফিকেন্স এবং কারা দায়ী, কে দায়ী আজকের এই পরিণতির জন্য, সেই বিষয়টা নিয়ে কিছু কথা বলতে চাই। লিডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু দিস লাইভ। ধানমন্ডির 32 নম্বর বাড়ি ঐতিহাসিক। দেয়ার আর সাম নেগেটিভ elements and positive elements in this I'm relating to this house, ladies and gentlemen. এবং আজকে এটা ভাঙ্গা হয়েছে, অর্থাৎ এর আগে আক্রমণ করা হয়েছিল আপনার এই বিপ্লবের সময়, আবার নতুন করে ভাঙ্গা হয়েছে। ধানমন্ডির এই বাড়িটিকে 32 নম্বর এই বাড়িটিকে ফেসিবাদের প্রতীক হিসাবে দেখেন বাংলাদেশের মানুষ। অনেকেই আওয়ামী লীগের বাহিরে কিছু সুশীল যারা আছেন, সুশীল সমাজ, আমরা যারা মাঝে মাঝে সুশীল হওয়ার চেষ্টা করি, তাদের মতো সবাই মনে করেন এটা ফেসিবাদ এবং লুটপাট এবং বাকশাল বা স্বৈরতন্ত্রের এবং খুন গুমের প্রতীক হিসাবে তারা দেখছেন এই 32 নম্বর বাড়িটাকে। যদিও এই 32 নম্বর বাড়িটা শেখ হাসিনার বাড়ি নয়, এই বাড়িটা তার বাবার বাড়ি, কিন্তু যেহেতু তার কারণে তার ফেসিবাদী এবং তার লুটপাটতন্ত্র এবং খুন গুম, মানবতা বিরোধী অপরাধ এবং আপনার এই 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 গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে জন্য আজকে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে আক্রমণ করা হচ্ছে। আমি এটার সাথে ডিসএগ্রি এগ্রি করি দুটো দিক দিয়ে, লেডিস এন্ড জেন্টলম্যান।
যদিও কখনোই আমি এই জিনিসটাকে সমর্থন করি না, কিন্তু প্রশ্ন হলো এই পার্সপেক্টিভে কিছু কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে যে সত্যিকার অর্থেই আজকের এই ঘটনার জন্য দায়ী কারা। আসলে আমরা একটু আলোচনা করি। আপনি কল্পনা করেন যে এই ধানমন্ডির বাড়ির যে কোন অল্প আক্রমণ করার পরেও এটা অক্ষত রয়ে গেছিল, এবং তারপরে শেখ হাসিনা এবং এই ফেসিবাদের এই ব্যর্থ রাজনীতিবিদ শেখ হাসিনা তারা মনে করেছেন এখনো তারা বাংলাদেশে ফিরতে পারবেন। 16টা বছর এ দেশটাকে তারা লুটপাট করেছেন, স্বৈরতন্ত্রের আপনার চারণভূমি বানিয়েও তারা মনে করেছেন যাওয়ার পরেও, নিঃশেষ হওয়ার পরে তারা মনে করেন যে কোন সময় তারা ফিরতে পারবেন। কতটা আগ্রাসী মনোভাব হলে একটা রাজনৈতিক দলের এবং মানসিক বিকারগ্রস্ত হলে শেখ হাসিনা আওয়ামী লীগ মনে করে দে ক্যান রিইনস্টেট ইনটু পলিটিক্স এনি টাইম। লেডিস এন্ড জেন্টলম্যান, জাস্ট থিংক অ্যাবাউট দ্যাট। মানে সব পালিয়ে গেছে, যাওয়ার পরেও আপনার ভারত থেকে গিয়ে উস্কানি, ভারতীয় মিডিয়া ব্যবহার করে চরম বাংলাদেশ বিরোধী আপনার প্রপাগান্ডা অপপ্রচার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগ ক্ষান্ত হয় নাই তারা। আজকের এই ঘটনাটা কি ঘটতো যদি শেখ হাসিনা আওয়ামী লীগ পরবর্তী ঘটনাটাকে তারা হ্যান্ডেল করতো নাইসলি? তারা কখনো যদি রিমোর্স ফিল করতো যে না আমরা এই ঘটনাটা ঘটিয়েছি, আমাদেরও দায় আছে, কোনো দায়িত্ব তো তারা নেয় নাই, বরং দায়িত্ব না নিয়ে মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছেন তারা গণহত্যাকারী, খুনি, এবং উনি নাকি মূলত সব খুন করিয়েছেন। কোনো ধরনের দায়িত্ব তারা নেন নাই। এর আজকের এই পরিণতিটা হলো যে বিক্ষুব্ধ। আজকে শেখ হাসিনা যদি এই ভিডিও কল না করতেন বা অডিও কলে বক্তব্য না দিতেন শেখ হাসিনা এবং সবাইকে ডিঙ্গে, আমি খবর নিচ্ছিলাম সারা বাংলাদেশের অবস্থা, বিশ্বাস করেন মানুষ একটা জায়গায় ঐক্যবদ্ধ, এই সরকারের প্রতি অভিযোগ আছে, কিন্তু একটা জায়গায় বিএনপির প্রতি অভিযোগ আছে, জামায়াতের প্রতি অভিযোগ আছে, কিন্তু একটা জায়গায় জামায়াত বিএনপি সাধারণ মানুষ ঐক্যবদ্ধ, সেটা হচ্ছে কোনোভাবেই এই গণহত্যাকারী লুটপাটকারী স্বৈরশাসক এবং ফেসিসদেরকে বাংলাদেশে পুনর্বাসন বা রাজ্যে রিইনস্টেট করার সুযোগ আমরা দেব না, এবং ভারতীয় আগ্রাসন, এই দুটো জায়গাতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমি দেখলাম তার ঐক্যবদ্ধ। কোনোভাবে এই দুটো গোষ্ঠীকে বাংলাদেশে আবার তাদের আগ্রাসী মনোভাব পুনঃপ্রতিষ্ঠা করবে। বিএনপির বিরুদ্ধে অভিযোগ থাকলেও, জামায়াতের বিরুদ্ধে অভিযোগ থাকলেও, বিএনপি জামাতের দ্বন্দ্ব থাকলেও, শেখ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রতি অভিযোগ থাকলেও, ওই জায়গাতে কোনো ছাড় নেই। সব জায়গাতে ছাড় থাকতে পারে, ওই জায়গাতে কোনো ছাড় বাংলাদেশের মানুষ দিতে রাজি নয়। তার আরো একটা প্রমাণ আমরা আজকে দেখলাম, তারা মনে করেছেন যে বাংলাদেশ আবার তারা দখল করে নিবেন, দখল করার পর্যায়ে আছেন। সরকার সফট, সরকারের ভিতরে ডিসক্রিপেন্সিস আছে, মিসম্যানেজমেন্ট আছে, এই জন্য আপনারা মনে করলেন যে আপনারা আবার দাঁড়াতে পারবেন। 2000 মানুষকে হত্যা করে, গণহত্যা পরিচালিত করে, লুটপাট করে, 25,000 মানুষকে পঙ্গুত্ব বরণ করে পৃথিবীতে এমন জঘন্যতম শাসক আবার কি পুনর্বাসন করেছে, পুনর্বাসিত হয়েছে কিনা একটা উদাহরণ আপনারা দেখাতে পারবেন। কিন্তু আওয়ামী লীগের মতো, এই শেখ হাসিনার মতো মানসিক বিকারগ্রস্ত মহিলা মনে করে না সে আবার ফিরতে পারবে। তার প্রত্যেকটা আত্মীয় স্বজনকে দেশ থেকে পরিকল্পিতভাবে তার যাওয়ার আগে সবাইকে বিদায় করে দিয়েছে, দেয় নাই? দেখেন তার একটা আত্মীয় স্বজন কি বাংলাদেশে আছে কিনা তারা। এবং শেখ হাসিনার গতকালকে যে আপনার যে হাসির শেখ রেহানার ছবিটা প্রকাশ করা হয়েছে, নরপিশাচের হাসি বলা হচ্ছে এখানে, মানে তার হাসিটাকে, অর্থাৎ। এবং আমি এর আগে আমি দেখলাম আপনার পরশ, সে কানাডাতে আপনার ক্যাফেতে বসে আপনার কফি খাচ্ছে, আড্ডা দিচ্ছে, কি লাক্সারিয়াস জীবনযাপন তাদের। আর আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা ছিল, যারা অনেক অপরাধ করে নাই, আপনার 3 কোটি মানুষ অ্যাক্টিভলি আওয়ামী লীগ করে, সবাইকে অপরাধী? অফকোর্স নট। এরা আজকে বিপর্যস্ত, দেশ আজকে বিচ্ছিন্ন, দেশে আজকে বিপর্যয়। কেন? সবকিছু তৈরি এবং কারিগর হচ্ছে শেখ হাসিনা। 16টা বছর এই দেশটাকে আপনার তন্ন তন্ন করে যে জায়গাতে আঘাত করলে ব্যাঙ্গে চুরমাচুর হয়ে যায়, প্রত্যেকটা জায়গায় সে আঘাত করেছে, করে ব্যাঙ্গে দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা স্থাপকতা। এবং এই মহিলা সে মনে করে সে আবার রাজনীতিতে ফিরবে, আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, আবার সে ভারতকে নিয়ে আসবে। সে জানে না যে আমরা জানি যে আপনার এই মুহূর্তে আপনার যে তার ফেরা মানে ভারতের ফেরা, বাংলাদেশের তার ক্ষমতায় ফেরা মানে ভারতের ফেরা, মানে ভারত হয়ে, অর্থাৎ আওয়ামী লীগ হয়ে ভারত আসবে বাংলাদেশে আবার। এটা বাংলাদেশের মানুষ কখনো মেনে নেবে না। এবং এই মহিলা আপনার এখনো সে বরং দায়িত্ব নিয়ে ক্ষমা চেয়ে কিভাবে নতুন নেতৃত্ব দ্বারা আওয়ামী লীগ পুনর্বাসিত হতে পারে তার বিন্দু মাত্র দ্বারে কাছে নাই। এখনো সে লুপ ছাড়তে পারতেছে না যে সে নেতা হবে, সে নেত্রী হবে, তার পরিবার বাংলাদেশকে আবারও ফেসিবাদ, খুন গুমের কারখানা এবং একটা কুক্ষিত করে রাখবে প্রত্যেকটা জিনিস। তার পরিণতিটা কি হলো? আজকের এই পরিণতিটা। বিল্ডিংটা দাঁড়িয়েছিল কোনোভাবে দাঁড়িয়েছিল, সেটাও আজকে নষ্ট করে দিয়েছে। এবং আরো একবার যদি ভিডিওতে আসে তাহলে হয়তো টুঙ্গি পাড়াও এই যে খবর আছে সেটাও থাকবে কিনা আমি জানি না, যদি আরো একদিন উনি লাইভে আসে। দরকার ছিল এগুলার? আমি আওয়ামী লীগের যদি নেতৃবৃন্দ কেউ দেখে থাকেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, দরকার ছিল? এখনো 6টা মাস ঠিক মতো হয় নাই।
এই অবস্থা এসে মানুষকে আবার মানুষের সন্তানদের রক্তের দাগ মুছে যায় নাই। প্রত্যেকটা গ্রাফিটি, প্রত্যেকটা আপনার পিকচার ওয়ালের মাঝে আছে তাদের সন্তানদের হত্যার আপনার ছবি সেখানে দাঁড়িয়ে আছে। এই প্রতিদিন এই বাবারা এখান থেকে যাচ্ছে, দেখা যাচ্ছে, এবং এখনো রক্তের গন্ধ পাচ্ছে তারা, এখনো তার মানে সন্তানদের শরীরের গন্ধ তাদের নাক থেকে শুকায়। সেই জায়গাতে এসে সে হুমকি দিচ্ছে আবার সে দখল করবে বাংলাদেশ, আবার ক্ষমতায় আসবে, এবং ডক্টর ইউনূস স্বৈরাচার, ডক্টর ইউনূস গণহত্যাকারী, ডক্টর ইউনূস ফ্যাসিস্ট, ডক্টর ইউনূস খুনি। কল্পনা করতে পারেন কতটা বিপর্যস্ত, বিকারগ্রস্ত, ডেঞ্জারাস একটা প্রাণী এই দেশটাকে 16টা বছর শাসন করেছে? বলতে পারেন কতটা নিম্ন শ্রেণীর রাজনৈতিক নেতা নামে, নেত্রীর নামের একজন মহিলা বা একজন ব্যক্তি এ দেশটাকে কুক্ষিগত করে রেখেছিল? কেন আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করে রেখেছিল এই মহিলা? ক্যান ইউ ইমাজিন দিস, ladies and gentlemen? This is the consequence. এবং সে কি পারত না? আওয়ামী লীগের এটা বুঝেছে যে সে তার পরিবারকে রক্ষা করে ফেলছে। এদেশে আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আর কখনো পুনর্বাসিত হতে পারবে না। আওয়ামী লীগ পুনর্বাসিত হবে কিনা কখনো সেটা আমরা জানি না, তবে শেখ হাসিনা শেখ পরিবার দ্বারা আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো ক্ষমতার স্বাদ পাবে, রাজনীতিতে ফিরবে, এই আশা দুরূহ। এই জন্য আমি বারবার বলছি, এখনো যে অনৈক্য ধরেছে বিএনপি এবং জামাতের ভিতরে, ওইটাও যদি তারা কোনোভাবে কোনোভাবে তারা মিটিগেট করতে পারে, বাংলাদেশে আওয়ামী লীগ শব্দ উচ্চারণ করা মানুষ আগামী 20, 25, 30 বছরে বাংলাদেশে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। যদি থেকে থাকে, আমি যে ক্র্যাকটা জামায়াত এবং বিএনপির ভিতরে তৈরি হয়েছে নেতৃবৃন্দর ভিতরে, ওইটা যদি তারা রেখে থাকে, তাহলে এই ফাঁক দিয়ে কোনোভাবে আওয়ামী লীগ বা ভারতীয় আগ্রাসনের আবার পুনর্বাসন হইলেও হইতে পারে কিছুটা হলো, যে আমি সন্দেহ করে যাচ্ছি। বিকজ ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা ইট ডাজ ওয়ার্ক, অ্যান্ড ইট ডিড ওয়ার্ক অলমোস্ট এভরিওয়্যার, আই মিন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, লেডিস এন্ড জেন্টলম্যান। আর আওয়ামী লীগ, জামায়াত, বিএনপি যদি ওই জায়গাতে ঐক্যবদ্ধ থাকে, তাদের মধ্যে ডিসএগ্রিমেন্ট থাকার পরেও আওয়ামী লীগ নামক শব্দ আর বাংলাদেশে পুনর্বাসিত হবে না, অলমোস্ট ইট ইজ সার্টেন, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং তারা মনে করে যে তারা আসলে এখান থেকে নিতে পারবে। এবং উনি আজকে দেখলাম সাফাই গাচ্ছে। কি সাফাই গাচ্ছে? আমি উন্নয়ন করেছি। উন্নয়নের নামে যে লুটপাট করা হয়েছে, উন্নয়নের নামে যে নৈরাজ্য, যে ফ্যাসিজম বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়েছিল আপনার প্রত্যেকটা জায়গা থেকে, সেটাকে আমরা ভুলে গেছি, বাংলাদেশের মানুষকে ভুলে গেছে। এই গণহত্যা, 2000 মানুষকে গণহত্যা করে এই নেত্রী আবার আসবে বাংলাদেশের নেতৃত্ব দিতে, আওয়ামী লীগের হাল ধরবে। এই আওয়ামী লীগ কখনোই ফিরবে না বাংলাদেশে, সেটা আবার সুস্পষ্ট। এবং আপনারা মনে করেছিলেন যে ছাত্ররা ঘুমিয়ে গেছে, কোনো কিছু করা যাবে না, সবকিছু শেষ হয়ে গেছে, কন্ট্রোলে নিয়ে আসতেছেন। তার উৎকৃষ্ট উদাহরণ হলো বাংলাদেশের মানুষ দলে দলে মিছিল দিয়ে সব ধরনের শ্রেণীর মানুষ আজকে এখানে জড়ো হয়েছিল। কেন ইমাজিন কতটা ঘৃণা, কতটা বিদ্বেষ, কতটা অনাস্থা থাকলে একটা সরকার, একটা দলের প্রতি, দলের মানুষের প্রতি মানুষ এতটা এত আজকে 6 মাস পরেও এই সরকার সফল তো আমরা বলবো না এই মুহূর্তে, কারণ যে সফলতা আমরা চেয়েছিলাম সরকারের কাছ থেকে সেটা সরকার কোনোভাবে অর্জন করতে পারে নাই। তারপরেও একটা জায়গায় মানুষ ঐক্যবদ্ধ, ফেসিজম আর না, ভারতীয় আগ্রাসন বাংলাদেশের বুকে আর না, এটার থেকে কোনোভাবেই আর মুক্ত করা যাবে না বাংলাদেশের মানুষকে। এবং আওয়ামী লীগের যারা আছেন ভালো মানুষ, তাদের উদ্দেশ্যে বলছি, ভুল রাজনীতির কতটা খেসারত আওয়ামী লীগ দিয়েছে, এবং একজন মানসিক বিকারগ্রস্ত মহিলাকে নেত্রী বানিয়ে আওয়ামী লীগ যে ভুল করেছিল। এবং আবারও যারা মনে করেন, এখন আমি দেখতেছি লিফলেট বিতরণ করেন, আমাদের নেত্রী আছে, এরা মানসিক বিকারগ্রস্ত, এরা পাগল। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ কখনো ফিরবে না বাংলাদেশে, আর ফিরতে দেওয়া হবে না। শেখ হাসিনার নেতৃত্বে যদি আওয়ামী লীগ ফিরতে চায়, আমাকে ডাকলে আমি সেই আন্দোলনে যুক্ত হব সরাসরি গিয়ে। কারণ আওয়ামী লীগ ফিরবে কিনা সেটা ডিবেটেবল ইস্যু, এটা আমি বলছি বারবার, কিন্তু শেখ হাসিনা এবং তার পরিবারের মানুষের নেতৃত্বে আওয়ামী লীগ কখনো ফিরতে পারবে না বাংলাদেশে। ইট ইস অলমোস্ট ইম্পসিবল। ওই জায়গাতে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, কিছুটা সম্ভাবনা যদি এর হয়, সেটা জামায়াত এবং বিএনপির মতপার্থক্য ভুল রাজনীতির কারণে হতে পারে। আর যদি তাদের ভিতরে ডিসএগ্রিমেন্ট থাকবে পলিটিক্যাল ইস্যুতে, কিন্তু একটা জায়গায় তাদের ঐক্য আছে, যদি এটা বজায় রাখতে পারে, আওয়ামী লীগ আর কখনোই বাংলাদেশে পুনর্বাসিত হতে পারবে না। ইট ইস অলমোস্ট সার্টেন। কেননা আওয়ামী লীগের পক্ষের একটা গ্রুপও এই মুহূর্তে বাংলাদেশে নাই। তারা কারা? আপনি ছাত্র থেকে শুরু করে যতটা ছাত্র সংগঠন আছে, দল আছে, প্রত্যেক আওয়ামী লীগের আপনার বিপক্ষে, এবং শুধু বিপক্ষে নয়, গুড় বিরোধী। কতটা গুড় বিরোধী, কতটা বিক্ষুব্ধ এরা, তার উৎকৃষ্ট প্রমাণ আপনারা এই আজকে ধানমন্ডি 32 নম্বর বাড়ির যে তার আগুন ধরিয়ে দিয়েছে। ইট ইজ ইনসাইন।
এটার জন্য সবার আগে দায়ী হচ্ছে শেখ হাসিনা, প্রত্যেকটা ঘটনার জন্য। কারণ এটাকে নেতার বাসভবন বানানো হয়নি, এটাকে স্বৈর শাসকের বাবার বাসভবন বানানো হয়েছিল, যে বাসভবন থেকে এটা প্রতীক হিসাবে বাংলাদেশের গণহত্যা, লুটপাট, স্বৈরতন্ত্র, অগণতান্ত্রিক ব্যবস্থা, সাংবিধানিক অধিকার থেকে বাংলাদেশকে আরেকটা দেশের খরদ্রাজ্য বানানোর প্রক্রিয়ার তীর্থস্থান হিসাবে বাংলাদেশের মানুষ এটাকে দেখে। দ্যাটস ওয়াই এতটা ঘৃণা এবং এতটা অনাস্থা এই বাড়ির প্রতি এবং এই বাড়ির মালিক যারা আছেন তাদের প্রতি। এটাই হলো বাস্তবতা, এখান থেকে কোনোভাবেই ফেরাতে পারবেন না। আমি আবার বলছি, শেখ হাসিনা আবারও ভুল রাজনীতিতে পা দিয়েছে। 16টা বছর ভুল রাজনীতি করে নিজে ধ্বংস হয়েছে, আওয়ামী লীগকে ধ্বংস করেছে বাংলাদেশের আপনার স্টেবিলিটি সবকিছু ধ্বংস করে দিয়ে, ভারতীয় আগ্রাসন দিয়ে দেশটাকে কুক্ষিগত করে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে রীতিমতো উল্লাসে মেতে উঠেছিল এই মহিলা। আজকে এখন এসে ধ্বংসস্তূপ থেকে দাঁড়িয়েও তার হুঙ্কার, তার ব্যর্থ মানসিক বেকারগ্রস্ত একবার কর্মকাণ্ডের ফল বহিঃপ্রকাশ প্রতি সেকেন্ডে মিনিট এসে দিয়ে যাচ্ছে প্রত্যেকটা জায়গায়। লেডিস এন্ড জেন্টলম্যান, আওয়ামী লীগের যারা আছেন, আমি আবার বলছি, বিএনপি জামাত একটা জায়গায় তাদের মধ্যে পলিটিক্যাল পলিসিগত ডিসএগ্রিমেন্ট থাকলেও যদি ওই জায়গা তারা ঐক্য ধরে রাখতে পারে, আওয়ামী লীগ আর বাংলাদেশে কখনোই পুনর্বাসিত হবে না। কেননা ওই একটা ফাঁক বা ওই একটা ক্র্যাক, যেটা সুযোগ নিতে পারে কখনো আওয়ামী লীগ ভারতের মাধ্যমে, এটা আমি মনে প্রাণে আমি দিস ইজ ওয়াই মাই কনসার্ন ইজ। বাট যদি এটা না হয়, মনে রাখবেন আওয়ামী লীগ আর বাংলাদেশে পুনর্বাসিত হবে না। কারণ নতুন যে 2/3 জেনারেশন, এরা আওয়ামী লীগকে পয়জন, ডিসকাস্টিং এবং একটা গার্বেজ শুধু নয়, জাতীয় শত্রু মনে করে। এই জায়গা থেকে উত্তরণ করে আবার পুনঃপ্রতিষ্ঠা হবেন, এটা ভুলে যাবেন, এটা আর কখনো বাংলাদেশে হবে না। এবং আজকে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে, উন্নয়নের গল্প শোনায়। 16টা বছর উন্নয়নের গল্প বাংলাদেশের মানুষ শুনেছে। 16টা বছর এই উন্নয়নের গল্পের নামে বাংলাদেশের মানুষকে কি ধরনের ফ্যাসিজম প্রতিষ্ঠা করা হয়েছে, বাংলাদেশের মানুষের প্রতি খুন, গুম, নির্যাতন, লুটপাট থেকে শুরু করে এমন হেন মানবতা বিরোধী অপরাধ এবং রাষ্ট্রবিরোধী অপরাধ নাই যার সাথে শেখ হাসিনা এবং তার পরিবারের মানুষ এবং আওয়ামী লীগ জড়িত ছিল না। এবং তারা এসে আবারও তারা বাংলাদেশের রাজনীতি করবে, আবার ঘুরে দাঁড়াবে। মানে ডক্টর ইউনূস সরকারের কিছুটা দুর্বলতার কারণে, আপনার উপদেষ্টাদের কিছু অযোগ্য উপদেষ্টাদের কারণে মনে করেন আপনারা ঘুরে দাঁড়াবেন। ওইটা ঘুরে দাঁড়ানোর সুযোগ আপনাদের আর নেই, কারণ জনগণ আপনাদেরকে চায় না। আমি অ্যাক্রস দ্য বোর্ড বাংলাদেশের কয়েকটা জায়গায় জিজ্ঞেস করেছি, তারা আমেরিকা, ব্রিটেন থেকে গেছেন, কেমন দেখলেন? অনেক মানে ভালো মন্দ মানুষ বলেছে। একটা জায়গাতে তারা সবাই ঐক্যমত বলেছে, আওয়ামী লীগ এবং ভারতের নাম কেউ শুনতেও চায় না বাংলাদেশে। দ্যাটস দ্য রিয়েলিটি। এবং এটা আপনি অস্বীকার করার কোন সুযোগ এই মুহূর্তে আপনাদের সামনে নাই, এটা আমি নিজে দেখেছি। আমরা এই ক্লিপটা কিছু দেখি, আমরা কি হচ্ছে এখানে আসলে একটু দেখে নেই। দেখছেন যে এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছেন, তারা কিন্তু বহিঃপ্রকাশ করছিলেন। এই মুহূর্তে আপনারা দেখছেন যে ধানমন্ডি 32-এর যে সড়কটি রয়েছে, সেই সড়কে কিন্তু হাজার হাজার বিক্ষুব্ধ ছাত্র জনতা অংশগ্রহণ করেছেন এবং বুলডোজারটি কিন্তু এবং একটা জিনিস খেয়াল করেছেন লেডিস এন্ড জেন্টলম্যান, আওয়ামী লীগের যারা আছেন তারা প্রত্যেকটা আওয়ামী লীগের বাড়ি ঘর, আওয়ামী লীগ বিরোধী কর্মকাণ্ডে মানুষ ঈদের ছুটির মতো আসে। দেখেছেন মানুষের মুখে হাসি, গোড় ভাঙতেছে, আওয়ামী লীগের নেতাদেরকে পিটাইতেছে, কিন্তু ঈদের হাসি মুখে। দিস ইজ আনবিলিভেবল। আই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দ্যাট অন দিস প্ল্যানেট। আনবিলিভেবল। কল্পনা করতে পারেন? দেখেন ওই যে বাচ্চা নিয়ে আসছে, মানে সাক্ষী হতে, ইতিহাসের সাক্ষী, গোড় ভাঙছে। কেন ইমাজিন, এটা কি মনে করেন এরা বিএনপির? এরা কি বিএনপির তো কেউ যাচ্ছে না এখন? আপনারা জানেন তো বিএনপির পলিসি এখন তারা নিচ্ছেন যে না না আমরা দড়ি মাছ না সুই পানি, এই অবস্থার মধ্যে আছেন। সরি, এটা মাইন্ড করবেন না। জামায়াতের এরা তারা যাচ্ছেন না সরাসরি, সাধারণ মানুষ এরা সবাই। এই সাধারণ মানুষ বাচ্চা নিয়ে, দেখেন বাচ্চা নিয়ে আসছে, বউ নিয়ে আসছে, কারণ কোনোভাবে যদি এটা মিস করে তাহলে ইতিহাস থেকে তারা মুছে যাবে, তাদের বাপটা তাদের এমন। কেন ইমাজিন দিস ইজ আনবিলিভেবল। এই আওয়ামী লীগ মনে করে তারা আবার ঘুরে দাঁড়াবেন, আপনারা আবার বাংলাদেশের রাজনীতি করবেন না, আপনারা করতে পারবেন না। আমরা একটা যে মনে রাখবেন, ইন্টারন্যাশনাল সিস্টেম নিয়ে আমরা কাজ করি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে আমরা কাজ করে থাকি বাংলাদেশ নিয়ে অনেক দিন থেকে, গোপনে প্রকাশ্যে বিভিন্নভাবে। আমরা এটা হতে দেবো না কখনো আপনাদেরকে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যদি আসে, আমাকে যদি বলা হয় আপনি বাংলাদেশে আসতে হবে, আন্দোলনে শরিক হতে হবে, আমি সেখানে যেতে রাজি আছি। কিন্তু একটা জায়গাতে, আচ্ছা থ্যাংক ইউ, কিন্তু একটা জায়গাতে আওয়ামী লীগ ফিরবে কিনা আমি আবার বলছি, এটা ডিবেটেবল ইস্যু, উই ক্যান ডিবেট অ্যাবাউট দ্যাট। বাট শেখ হাসিনার আর শেখ হাসিনার পরিবারের মানুষের নেতৃত্বে আওয়ামী লীগ আমরা কখনোই মানব না। তিক্ত অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের মানুষের। 16টা বছরে দেশটাকে অনেক জায়গায় নিয়ে যেতে পারতো। আজকে সেই জায়গা থেকে না গিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ইচ্ছাকৃতভাবে এই শাসক ধ্বংস করেছে, দেশটাকে আমাদের ধ্বংস করে আজকে আমাদের দেশের এই
এখন আমাদের দেশ কি স্টেবল? নট, we're not stable yet, but it requires a lot of time and works, right? কিন্তু এখনো ভারতে বসে ভারতের মিডিয়া দ্বারা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, রীতিমতো একটা দেশের 40 কোটি মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডার ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। যতক্ষণ পর্যন্ত জাতির উদ্দেশ্যে এসে বলবেন যে আমি ভুল করেছি, ক্ষমা চাই আপনাদেরকে, গণহত্যার ক্ষমা হয় না, খুনের ক্ষমা কখনোই হয় না, তারপরও বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের নাম, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা বাংলাদেশে, সেটার জন্য আমি বলছি। কিন্তু শেখ হাসিনা পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমা চাইলেও আপনি আসতে পারবেন না। আপনার 2000 মানুষকে হত্যার দায় আপনাকে নিতেই হবে। আর খুন গুম লুটপাট তো রয়ে গেছে, রাষ্ট্রবিরোধী অপরাধ সেগুলো তো রয়ে গেছে। এটার থেকে ক্ষমা নেই। আপনার পরিবারের মানুষ যারা আছেন, এই দেশটাকে 18 কোটি মানুষের দেশ যেটা ভুলে গেছেন। এবং এখানে একটা সিগন্যাল আসছে এখন আমাদের রাজনৈতিক দলগুলোর প্রতি। সিগন্যালটা কি? সিগন্যালটা হলো, যারা এখনো আছেন মনে করেন আওয়ামী লীগের কপি করবেন, যদি কখনো রাষ্ট্র ক্ষমতা যান, যারাই রাজনীতিবিদরা, আমি আবারও বলছি, যে দলের হন না কেন আপনারা, be careful. This is the consequence. And you cannot elude from this consequence. Why? Because the new generations, after generations, they will rise up, they will go against you, they will stand up to this authoritarian and the failed political system and politicians. And we are here, and we are with them too. And we are teaching our next generation to rise up and protest and protect their country from the evil, disgusting, failed, disgruntled, disgraced politicians and political system. That's what we have to do, and we will carry on. This fight will go on and on for the next generations until we get the results and fix the country, fix our institutions, and fix the total problems that we have in our country. There is no alternative right now. যদি কখনো মনে করেন যে আবার যাকে ইচ্ছা তাকে দিবেন, নির্বাচনের নমিনেশন দিয়ে আপনি মার্কা দিয়ে পাস করিয়ে ফেলবেন, I don't think so it's going to work anymore. আমি মানুষের সাথে কথা বলছি প্রতিনিয়ত, মানুষ আমাকে বলছে ভোট কাকে দিবে, কাকে দিতে চায়। দিস ইজ দ্য সাকসেস অফ আওয়ার স্লোগান এন্ড আওয়ার অ্যাক্টিভিটিস। আমি মনে করি মানুষ মার্কা নয়, ব্যক্তি দেখে ভোট দেওয়ার প্রক্রিয়ায় রীতিমতো দেয় আসছে, এবং আরো কিছু কাজ বাকি আছে আমাদের। নতুন প্রজন্ম এটা জানে, তাদের যে বাবা চাচার আছে তাদেরকে বোঝাতে হবে যে মার্কা নয়, ব্যক্তি দেখে ভোট দেওয়ার প্রক্রিয়া, তাহলে বাংলাদেশ মুক্ত হবে। এটাই ছিল। আমি অন্য সময় দেখার চেষ্টা করবো আসার জন্য, বাট আপাতত এতটুকু বলি, আজকের যে ঘটনা ঘটেছে, এই ঘটনার সম্পূর্ণ দায়ী শেখ হাসিনা, শেখ হাসিনা পরিবার, শেখ হাসিনার দুর্বৃত্তায়ন, শেখ হাসিনা ফ্যাসিজমের কারণে আজকের এই ঘটনা। এবং শেখ হাসিনা মনে করেছেন যে উনি আবার উঠে দাঁড়াবেন। 2000 মানুষকে হত্যা করে, 25,000 মানুষকে পঙ্গু করে দিয়ে, দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করে নিয়ে লুটপাট করে আবারও সে বাংলাদেশের প্রধানমন্ত্রী, নেত্রী হতে চান। You cannot do that. It's over for you. If you do not understand and you are failed to understand that, big consequence, more consequence is awaiting for you. And this could be very, very devastating. Is maybe the name of Awami League word will be faded away from the surface, from the air, from Bangladesh political system. I can tell you that today, what I have witnessed today, ladies and gentlemen. And the মানুষের যে কমিটমেন্ট একটা জিনিস, এবং যে আমি দেখলাম যে মানুষের যে ধরনের একটা তাদের যে একটা জায়গাতে তারা যে ঐক্যবদ্ধ, আওয়ামী লীগ ভারতকে না, শুধু তারা নয়, তাদের নেক্সট জেনারেশনকে এটা বলা যাচ্ছে, এই দুইটা জায়গাতে কোনো কম্প্রোমাইজ নেই। প্রয়োজন এক বেলা খাবেন, কিন্তু এই দুর্বৃত্তদের প্রতি কোনো কম্প্রোমাইজ করা হবে না। দেশকে রক্ষা করতে হবে। দ্যাটস দ্য বটম লাইন। ইফ ইউ ফেইল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, ইউল বি ফেইলড ফর এভার। সময় হয়তো আওয়ামী লীগের আছে, কিছুটা হলে যদি ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া তারা জানে, তো এটা হতে হবে অন্য ধরনের ভ্রান্ত রাজনীতি, বুয়া মিথ্যাচার, প্রপাগান্ডা দিয়ে 16 বছর টিকতে পারেন নাই। প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করার পরেও লাথি মেরে বের করে দিয়েছে। এখন যেটা বাকি আছে সেটাও চলে যাবে। দিস ইজ দ্য বিগিনিং। এই যে আজকে যে বিল্ডিং বানাবো তারা, দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য নেক্সট ফেজ। ডোন্ট ফরগেট, দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য নেক্সট ফেজ, টু ওয়াইপ ইট আউট, টু ফেড ইট আউট, টু এলিমিনেট ফ্রম দ্য সারফেস। বি কেয়ারফুল। নেক্সট টাইম তারা টুঙ্গি বাড়াতে যাবে, সেখানের অস্তিত্ব থাকবে কিনা তা বলা মুশকিল। এটা এবং আমরা শুনেছি, দিস ইজ দ্য নেক্সট টার্গেট রাইট নাও। So be careful, Sheikh Hasina. Control yourself. If not, consequences are waiting and coming, and it is guaranteed. Have a blessed day, ladies and gentlemen. See you next time. And I'm waiting for, and I will try my best to come back again, because I know you are all watching this kind of stuff right now. What is happening? I mean, this is ফেসবুক পেজ। আমাদের হাতে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি হলো ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি
ভেঙে চুরমার করে দিয়েছে ছাত্র জনতা। কিছুক্ষণ আগে সেখানকার এক ছাত্র আমাকে জানিয়েছে যে তারা বুলডোজার নিয়ে প্রবেশের চেষ্টা করছে কয়েকটি ফ্রন্ট দিয়ে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী তাদের বাধা দিচ্ছে। অর্থাৎ তাদের টার্গেট ছিল বুলডোজার দিয়ে এই ভবনটিকে তারা ভেঙে ফেলবে। এবং টেলিভিশনে কয়েকটি ইন্টারভিউতে দেখলাম যে সেখানে শত শত ছাত্ররা উপস্থিতি হয়ে ভাঙচুর চালাচ্ছে। আর দ্বিতীয় যে খবরটি সেটি হলো ভারতীয় গণমাধ্যমে দেখলাম যে নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে কৌশলগত কারণে পরাজিত হয়েছেন এবং কেন ভারত বাংলাদেশে বড় রকম কোনো সামরিক অভিযান চালাতে পারছে না তার কিছু ব্যাখ্যা কয়েকটি গণমাধ্যমে জানানো হয়েছে। সেই বিষয়ে আমরা আলোচনা করব। দর্শক, প্রথমে আমরা চলে যাচ্ছি ধানমন্ডি 32 নম্বর ইস্যুতে। আজকে যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলবেন যে শেখ মুজিবুর রহমানের বাড়িকে কেন ভাঙা হলো, বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত বা জাদুঘরের তার রেখে যাওয়া অজস্র স্মৃতিগুলোকে কেন মুছে দেয়া হলো, শেখ হাসিনার বাড়িকে কেন ভাঙা হলো, এইরকম প্রশ্ন আজকে অনেক আসবে। আমি সেই দিন ফেসবুক পোস্টে একটি কথা বলেছিলাম যেটার জন্য আমাকে অনেক মাসুল দিতে হয়েছিল। যেই দিন ক্যান্টনমেন্টে মইনুল রোড থেকে খালেদা জিয়াকে এক কাপড়ে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল এবং পুরো পৃথিবীর কাছে তাকে বেজ্জতি করতে তার ঘরের মধ্যে অবৈধ মদ সহ বিভিন্ন জিনিস সাজিয়ে রেখে আমাদের ডিজিএফআই, আমাদের এই জিয়াউল আহসান গংরা বেগম খালেদা জিয়াকে পৃথিবীর কাছে লজ্জিত করতে চেয়েছিলেন। সেই দিনটা আজকের দিনটার সাথে আমি মেলাচ্ছি। দুটোর পার্থক্য কি জানেন? খালেদা জিয়া তার স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি যেখানে তিনি থাকতেন, সেই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শেষ সম্বল, শেষ স্মৃতি মইনুল রোডের সেই বাড়িটি, সেখান থেকে অন্যায়ভাবে পেটিকোট, শেখ হাসিনার পেটিকোট আমরা যেটা বলি, বা শেখ মুজিবের কোর্ট, মুজিব কোর্ট যেটাকে বলি, বাংলাদেশের তথাকথিত আদালত, যেটার প্রতি বাংলাদেশের মানুষের ন্যূনতম শ্রদ্ধাবোধ ছিল না গত 15 বছর। বাংলাদেশের আদালতকে একটা বাথরুমের সাথে তুলনা করলে আমার মনে হয় বাথরুমের ইজ্জত নষ্ট হবে। আবারও বলছি, এটা গত 15 বছরের কথা বলছি, আজকেরটার সাথে না। আবার আমার নামে মামলা দিয়েন না যে আমি আদালত অবমাননা করেছি। ওই সময় কোনো বিচারপতি বিচার লিখতেন না, সব শেখ হাসিনা তার উপদেষ্টারা লিখে দিতেন, উনি শুধু পড়তেন। এটা এখন আমরা প্রমাণ পাচ্ছি একটার পর একটা। তো সেই সময় আমরা দেখেছি যে বেগম জিয়াকে কিভাবে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। এবং সেদিন আমি ফেসবুক পোস্টে বলেছিলাম যে একদিন শেখ হাসিনাকেও তার বাড়ি থেকে ঠিক একইভাবে অথবা তার চেয়ে ভয়াবহভাবে বের হয়ে যেতে হবে। এটা হলো আল্লাহর পরিকল্পনা। আজকে দেখেন 5 আগস্টে শেখ হাসিনা বা বঙ্গবন্ধু বা শেখ মুজিব তার বাড়িতে হামলা হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে, আগুন ধরানো হয়েছিল। এরপর আমরা দেখলাম আজকে শত শত ছাত্ররা তার বাড়ির বাকি যা ছিল সব ভেঙে চুরমার করে দিয়েছে। শেখ মুজিবের যে ছবিটি পাথরে বাধাই করা সেটিও পর্যন্ত ভেঙে ফেলেছে। বাড়ির জানালা দরজা কিচ্ছু নেই, এখন দেয়াল ভাঙার কাজ করছে। ছাত্ররা 4টি পয়েন্ট দিয়ে বুলডোজার নিয়ে প্রবেশ করেছে, কিন্তু এই বুলডোজার আটকে দিচ্ছে সেনাবাহিনী। কারণ দুটো, এক, এখন পর্যন্ত ফ্যাসিস্টদের দোসররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে আছে। কেউ কেউ দায়িত্বের নামে অতিরিক্ত দায়িত্ব পালন করছে, আর কেউ কেউ মনে করছে যে এটি করতে দিলে এখানে তো আমার ডিউটি ছিল, একদিন তো শেখ হাসিনাকে আমার জবাব দিতে হবে। তারা অপেক্ষা আছে শেখ হাসিনা একদিন আবার ক্ষমতায় আসবে। তো ফ্যাসিস্টদের দোসররা যারা যেখানেই আছে তারা তাদের কাজটা সঠিকভাবে করছে। ছাত্রদেরকে বুলডোজার নিয়ে প্রবেশ করতে দিচ্ছে না। ছাত্রদের টার্গেট হলো বুলডোজার দিয়ে এই পুরো ভবনটা মাটির সাথে মিশিয়ে দেওয়া। জানি না শেষ পর্যন্ত কি হয়। ঘটনার সূত্রপাত থেকে আসে, তারপরে আমরা মইনুল রোডের কিছু স্মৃতির জায়গায় যাব। ছাত্রলীগের ভেরিফাইড পেজে, ফেসবুক পেজে বলা হয়েছিল আজ 5 ফেব্রুয়ারি রাত 9টায় ভারত থেকে শেখ হাসিনা অনলাইনে
বা ভার্চুয়ালি লাইভ বক্তব্য রাখবেন। এর পরপরই সোশ্যাল মিডিয়াতে বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে, জনতার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরপর আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতে মার্চ ফর ধানমন্ডি 32 সোশ্যাল মিডিয়াতে একটা কি বলবো প্রচার চালানো হয়, মার্চ টু 32 নাম্বার। আমরা দেখলাম বৈষম্য বিরোধী ছাত্রদের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে আজ রাতেই ফ্যাসিস্টদের তীর্থস্থান গুড়িয়ে দেয়া হবে। কথাটা খেয়াল করছেন? আজ রাতের মধ্যেই ফ্যাসিস্টদের তীর্থস্থান গুড়িয়ে দেয়া হবে, মানে ধ্বংস করে দেয়া হবে। এটি বলেছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন যে রাতে বাংলাদেশে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। তো সেই কাজটি আমরা দেখলাম সন্ধ্যা 7:30টায় শুরু হয়েছে এবং বিভিন্ন প্রান্ত থেকে স্কুল কলেজের ছাত্ররা তাদের কাঁধে ব্যাগ, আমি দেখলাম যে এরা কলেজ থেকে ফিরে গেছে, কেউ প্রাইভেট থেকে চলে গেছে, ছাত্র জনতা ধানমন্ডিতে ঢুকে ভাঙচুর চালাচ্ছে। এই 32 নম্বর কিন্তু আমাদেরও স্মৃতির স্থান। বাংলার একজন কি বলবো মুক্তিযুদ্ধের একজন বড় মানের শীর্ষ নেতা আমরা যাকে বলতে পারি, শেখ মুজিবুর রহমান, তাকে আজকে এখানে নেমে বা নামিয়ে এনেছে কে? তার কন্যা। তিনি চেয়েছিলেন একমাত্র তার বাবা আর তার বন্দনা চলবে এই দেশে। তিনি চেয়েছিলেন ফ্যাসিজমের মাধ্যমে সকল কণ্ঠ বন্ধ করে দেবেন। তিনি 4 থেকে 4.5 কোটি টাকার মূর্তি বানিয়েছিলেন বাবার নামে। তিনি মনে করেছিলেন যে এগুলো কেউ ভাঙতে পারবে না, আর এই 32 নম্বর হবে তাদের তীর্থভূমি। দেখেন, শেখ হাসিনা 5 তারিখে পালিয়ে যাওয়ার পর মাত্র 2 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশ থেকে শেখ মুজিবের সকল ভাস্কর্য ভেঙে চুরমার হয়ে গেছে, দেহ থেকে মাথা ভেঙে পড়ে গেছে। দেখেছেন আপনারা? মাওলানা মামুনুল হকের একটা বক্তব্য আমার খুব ভালো লেগেছে। তিনি বলেছিলেন মক্কায় হস্তি বাহিনীর বিরুদ্ধে যে আবাবিল এসেছিল ক্ষুদ্র ক্ষুদ্র পাথর নিয়ে, এবং তারা কি পরিণতি ঘটিয়েছিল কাফেরদের, সূরা ফিলের সেই আয়াতে বর্ণনা করা হয়েছিল। বাংলাদেশে গত 15টা বছর ধরে দুঃশাসন, নির্যাতন, কি শোষণ চলেছে, কি বৈষম্য চলেছে, আলেমদের উপর কি নিপীড়ন, নির্যাতন, হত্যাকাণ্ড হয়েছে সবাই দেখেছে। কেউ সামান্য প্রতিবাদ করলে তার স্থান আয়নাঘর হতো, অথবা তার মৃত্যু মানে তার মৃত্যুর পর তাকে আর কেউ কখনো খুঁজে পেত না, মানে তাকে ভ্যানিশ করে দেওয়া হয়েছে পৃথিবী থেকে, তার কবরটিও নেই। কত মানুষ হারিয়ে গেছে, তার কোনো অস্তিত্ব আছে? সেই শেখ হাসিনা জুলুমের পর জুলুম, জুলুমের পর জুলুম, নির্যাতনের পর নির্যাতন, শোষণের পর শোষণ করতে 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 তিনি মনে করেছিলেন তিনি ফেরাউনের মতো টিকে যাবেন, তাকে কেউ কিছু করতে পারবে না। কিন্তু আমরা আশায় বুক বেঁধেছিলাম যে আল্লাহ তো উপরে আছেন, আল্লাহ সবকিছু দেখেন। লিমিট ক্রস করার পর আল্লাহ যখন সময় আসবে আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন করবেন, এই কথাগুলো আমরা বলছিলাম। তো মামুনুল হক বললেন আসহাবে আবাবিল, তিনি বললেন বাংলার মানুষ আবারও আবাবিলকে দেখল জুলাইয়ের অভ্যুত্থানে। তার উদাহরণটা কি? তিনি বলছেন 15 বছরে বাংলাদেশের তাবৎ বড় বড় দলগুলো শেখ হাসিনার কিচ্ছু করতে পারেনি, একটা চুলও ছিঁড়তে পারে। আর আল্লাহর পরিকল্পনা কি ছিল? আল্লাহ এইসব তথাকথিত রাজনৈতিক দলের মাধ্যমে শেখ হাসিনাকে অপমান করবে না, গদিচ্যুত করবে না, দেশ ছাড়া করবে না, আল্লাহ করবে আবাবিলের মাধ্যমে। আর সেই আবাবিল কারা? আমাদের কোমলমতি শিক্ষার্থীরা, ছাত্র জনতা, আমাদের ছোট ছোট ভাই বোনেরা। মাওলানা মামুনুল হকের এই চমৎকার বক্তব্যটা আমি আপনাদেরকে আমার মতো করে বুঝিয়ে বললাম। তিনি বলছেন আসহাবে আবাবিল, অর্থাৎ মক্কায় যে আবাবিল এসে ধ্বংস করে দিয়েছিল হস্তি বাহিনীকে, কাফের শক্তিকে, শেখ হাসিনার মতো একটা দানবকে, একটা শক্তিশালী ফ্যাসিস্টকে, স্বৈরাচারকে
বিএনপি জামাত বাংলাদেশের 20টা 24টা 25টা 50টা দল মিলে কিছু করতে পারে না, এটা পশমও ছিটতে পারে না। কিন্তু একটা ঝড়ো বাতাস নিয়ে এসেছে আমাদের আবাবিল, আমাদের ছাত্র জনতা, তাদেরকে আবাবিলের সাথে তুলনা করেছেন মামুনুল হক। তারা এসে দেখেন শেখ হাসিনাকে শুধু গদিচ্যুত না, দেশ ছাড়া করে দিয়েছেন। একটা আওয়ামী লীগকে 5 তারিখের পর আর খুঁজে পাওয়া যায়, আর যে কটাকে পাওয়া গেছে গোপনে লুকিয়ে গর্তে থেকে ধরা পড়ে গেছে। এটাকে তিনি আবাবিলের সাথে তুলনা করেছেন। আজকের প্রেক্ষাপট বলছে কি, আজকের প্রেক্ষাপট বলছে শেখ হাসিনা যদি এই পরিণতির খবর জানতেন তিনি কি ভুল করতেন? জানতেন না। যেদিন মইনুল রোড থেকে বেগম জিয়াকে এক কাপড়ে বের করে দিয়েছেন একজন অসহায় বিধবা নারী, তাকে আপনারা বের করে দিয়েছিলেন। তার অপরাধটা কি ছিল বলেন? সে কি মানুষ হত্যা করেছিল? সে কি স্বৈরাচার ছিল? বলেন। 15 ফেব্রুয়ারি যে নির্বাচনটা করেছিলেন আর আওয়ামী লীগ জামাত মিলে আন্দোলন করলো, তিনি সেই ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন না? তিনি কি মানুষের বুকে পাড়া দিয়েছিলেন বেগম জিয়া? বলেন। তার বিরুদ্ধে কয়টা মানুষ হত্যার অভিযোগ আছে? একটু বুকে হাত দিয়ে বলেন। তিনি রাষ্ট্রকে রক্ষায়, দেশকে রক্ষায়, দেশের মানুষকে রক্ষায় সবসময় আপোষ করেছেন। সেই নারীকে কত বড় হিংসা জিজ্ঞাসা থেকে আপনি তার ঘর থেকে বের করে দিলেন। তার তো জিয়াউর রহমানের স্মৃতি বলতে মইনুল রোডে সেই বাড়িটি ছিল। এখন পর্যন্ত খালেদা জিয়া ভাড়া বাড়িতে থাকেন। আর লুটপাটের রানী, এই দেশকে লুটপাট করে পুরো খোকলা করে দেওয়া সেই মহিলা, তখনই আমরা বলেছিলাম 32 নাম্বার তার কপালে আনবে। আজকে দেখেন বিএনপি ভাঙছে না, খালেদা জিয়া ভাঙছে না, মানুষ প্রকৃতি তার বিচার করে, আল্লাহ রাব্বুল আলামিন যে বিচার করে তাই দেখেন। আজ শেখ হাসিনার 32 নম্বরে আদালত, পুলিশ, র্যাব, বিজেপি, আমাদের কোন পুলিশ লীগ, সেনাবাহিনী লীগ, বিডিআর লীগ নামে নাই, জনতা তার ঘৃণা দিয়ে ভেঙে চুরমার করে দিচ্ছে। ঘৃণার শক্তি কত বেশি বুঝতে পারছেন? যদি সেই দিন এই কাজটা আপনি না করতেন, আজকে এই দিন এই কাজটা আপনার সাথে হতো না। আগামী দিন, আবারও বলছি আগামী দিন, যারা দেখছেন তাদেরকে বলছি যে আগামী দিন আপনারা নিজেকে সংবরণ করবেন, আপনাদের নিজেরা নিজেদের দিকে তাকাবেন। পরিণতি খুব ভয়াবহ। আজকে আদালতে সাংবাদিককে পেটালো ঈশ্বরদী বিএনপি নেতারা, সেখানে বিএনপির সিনিয়র পলিটিশিয়ানরা ছিল। ক্ষমতায় আসার আগে কিসের মহড়া চালাচ্ছেন এগুলো? খুব খারাপ, খুব খারাপ। শোনেন, এতদিন হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা অনেক কথা বলেছি, অনেক কথা বলেছি। আমরা কিন্তু দ্বিতীয় হাসিনা তৈরি করতে দেব না এই বাংলাদেশে, মনে রাখবেন। আপনি যত বড় যাই হন না কেন, আমরা দ্বিতীয় হাসিনা তৈরি করতে দেব না। আমাদের সাথে হাসিনার সাথে একটাই বিরোধ, এই রাষ্ট্র জনগণের জন্য সেটা জুলুমবাজ হয়ে গেছে। আগামী দিনে যদি সেই জুলুমবাজের স্থানটা আপনি বসেন, আপনাকেও নামাবো আমরা। আমি না থাকি, আমার সন্তান নামাবে, আমার সন্তান না থাকুক, আমার নাতিরা নামাবেই। হাসিনার থেকে শিক্ষা গ্রহণ করেন। লুটপাট, মাস্তানি, সন্ত্রাসী দিয়ে রাষ্ট্র পরিচালনা 2025 আর হবে না। জনগণ জেগে গেছে, ছাত্র জনতা জেগে গেছে। আপনি সেই জনতাকে ঘুম পাড়াতে পারবেন না। যদি আপনার মাস্তানি অব্যাহত থাকে, কালকে আপনার বিরুদ্ধে জনগণ নামবে। হাসিনার পরিণতি দেখে কিছু শেখেন দর্শক। তো এই ধানমন্ডি 32 নম্বরের দৃশ্যে আমরা কি দেখলাম? সেখানে ছাত্ররা মাইক্রোবাসে করে সাউন্ড সিস্টেম নিয়ে এসছে। একদিকে ভেতরে ভাঙচুর চালাচ্ছে, বাইরে সাউন্ড সিস্টেমে গান বাজছে, প্রজেক্টরে বড় বড় স্ক্রিনে ডকুমেন্টেশন দেখাচ্ছে অভ্যুত্থানের, এবং ছাত্ররা ডিজে মুডে, মানে আনন্দ মুডে রয়েছে। তারা উৎসব মুখর সেখানে ডান্স করছে। কল্পনা করেন দৃশ্যটা। সেখানে হাজার হাজার ছাত্ররা প্রজেক্টরে ভিডিও দেখছে জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার নির্মমতা, কিভাবে মানুষকে হত্যা করেছে। অন্য জায়গায়, মানে ধানমন্ডির অন্য পাশে, ব্রিজ পাশে সাউন্ড সিস্টেমে গান বাজছে, চেতনামূলক দেশপ্রেমের গান চলছে। ছাত্ররা আনন্দ উৎসব করছে আর ভেতরে ভাঙচুর চলছে। আওয়ামী লীগের ভাইরা কি কল্পনা করেছেন কখন এটা ঘটবে? বিএনপিও কল্পনা করেনি। বরং খালেদা জিয়াও চিন্তা করেনি যে এইভাবে নির্মমভাবে শেখ হাসিনাকে আল্লাহ মানে এই প্রতিশোধ নেবে। আমি বিশ্বাস করি আজকে খালেদা জিয়া কিছুটা হলেও শান্তি পাচ্ছেন, কারণ তিনি হয়তো প্রতিশোধ নেননি, কিন্তু তার হয়ে তার আল্লাহ প্রতিশোধ নিয়েছে। দর্শক, ধানমন্ডির
আশপাশের নিরাপত্তা বাহিনীকে বলবো। দর্শক একটা মিনিট, ধানমন্ডি থেকে একটা ফোন আসছে। হ্যালো, হ্যাঁ আপনার সিটি কর্পোরেশনের অনেক বুলডোজার টুলডোজার এগুলো আছে সিটি কর্পোরেশনে, বুঝছেন? এগুলা সব হচ্ছে ওই যে হাসিবের আন্ডারে আর কি। এই বোকা চোদা বদমাইশের বাচ্চাটা এটাই বানিয়ে দেওয়া পারতেছে না, বুঝেন নাই? আমি শোনেন, আপনি গালাগালি দিয়েন না, আমি সরাসরি আপনার বক্তব্যটা লাইভ দেখাচ্ছি আমার চ্যানেলে। আর কিছু বলার থাকলে বলেন, আপনার বক্তব্যটা লাইভ সম্প্রচার হচ্ছে এখানে, বুঝেন নাই? এটা তো পারে আপনার একটা শোনেন, আপনার বক্তব্যটা সরাসরি আমি বলি, শোনেন, আপনার বক্তব্যটা সরাসরি লাইভ সম্প্রচার হচ্ছে। আপনারা কি বলার থাকলে বলেন, গালাগালি ছাড়া বলেন। না আর কি দেবো, গালাগালি দিয়ে দিচ্ছি না। এখানে বিষয় হচ্ছে যে এখানে তো খুবই মানে আপনার হচ্ছে প্রায় লাখের কাছাকাছি লোকজন চলে আসছে আর কি আপনার এখানে আর কি, বুঝছেন? এখন লোকজন তো আর ভাঙতে পারে না, হাতুড়ি দিয়ে হাত দিয়ে কতটুকু ভাঙতে পারে। আপনার এখানে সিটি কর্পোরেশন থেকে 2-4টা বুলডোজার পাঠাই দিলে ভ্যানিশ 1 ঘন্টার মধ্যে পুরো একেবারে মাটির সাথে মিশে যায়। যেটা হচ্ছে আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয় হাসিব, সে ইজিলি পারে বুলডোজার পাঠাই দিতে সিটি কর্পোরেশন থেকে, কিন্তু সে পাঠাচ্ছে না। ঠিক আছে, তাহলে সে কিসের বিপ্লব করতে আসছে এখানে? বলা পাইলে শুধু একটা ফেসবুক স্ট্যাটাসেই তার সব কাজ হয়ে যায়, আর কোনো দায়িত্ব নাই। ঠিক আছে ভাই, রাখি। দর্শক, ধানমন্ডিতে যারা আছেন সেখান থেকে একজন তার অভিযোগের কথা জানালেন। আসিফের কাছ থেকে তারা সাহায্য চেয়েছেন, আমাদের সম্মানিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কাছ থেকে। আমি বলবো না আপনারা ভাঙেন, আমি বলবো না আপনারা বাঁচিয়ে রাখেন, যে আমার চেয়ার থেকে আমি এটা বলবো না। আমার কাজটা হলো ফ্যাক্ট তুলে ধরা, বিশ্লেষণ করা। আমি ভাঙার পক্ষেও না, এটাকে ধরে রাখার পক্ষেও না। যেটা আমার জায়গা থেকে আমি বলবো না, যে একজন সাংবাদিক হিসেবে আমার কাজ হলো আপনাদের তথ্য পৌঁছে দেওয়া। কিন্তু আমি যেটা বুঝি সেটা হলো কি জানেন, আজকে যদি আমি কারোটা নষ্ট করতে বলি, কালকে আমারটা নষ্ট হবে। আমি আসলে সবসময়, আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন, আমি ঐক্যের পক্ষে। আমি চেয়েছিলাম এই দেশটাকে সবাই মিলে আমরা গড়ব। 15 বছরে যা কিছু হয়েছে তারপরও শেখ হাসিনা পারত শেষের দিকে এসে ক্ষমা চেয়ে একটা সলিউশন করতে, কিন্তু তিনি তা করেননি। তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে অজস্র মায়ের বুক খালি করেছিলেন কেবল ক্ষমতার প্রশ্নে। আজকে সেই জনতা রোডে নেমে গেছে। বিএনপি কিছু করতে পারবে না, লিখে রাখেন। বিএনপি আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা করবে, পারবে না। বিএনপি আওয়ামী লীগকে রক্ষার যত পরিকল্পনা করবে, বিএনপির জন্য ক্ষমতা তত দূরে চলে যাবে। এখনো মানুষ মনে করছে যে বিএনপি ক্ষমতা আসবে আগামী নির্বাচনে, কিন্তু যখনই মনে হবে বিএনপি বা জামায়াত ইসলাম তারা শেখ হাসিনার সুরে কথা বলছে, তারা ভারতের সুরে কথা বলছে, মনে রাখবেন জনতার চাপ ইউনূসের পক্ষে চলে যাবে, যে ইউনূস আরো যেন ক্ষমতায় বসে থাকে, এই জামাত বিএনপি যেন ক্ষমতা আসতে না পারে। ঠিক এই দাবিটা কিন্তু উঠে আসবে। তাই বলছি যে এটা খুব কঠিন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। দর্শক, আমি সংক্ষেপ করবো কয়েকটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে আসেন। ভারতের কিছু গণমাধ্যম বলছে, আমি দেখলাম যে সেখানে কিছু ভারতীয়দের বক্তব্য প্রচার করেছে। তারা বলছে যে বাংলাদেশকে এক টিপে ভারত শেষ করে দিতে পারে, কিন্তু ভারতের জন্য কঠিন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। বাংলাদেশের প্রতিবেশী কয়েকটি রাষ্ট্র, এর মধ্যে চীন, পাকিস্তান এবং দূরে তুরস্ক। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন শেখ হাসিনার উস্কানিতেই মূলত এই কাজগুলো হচ্ছে, ছাত্র জনতা থেকে উস্কে দিচ্ছে। আজকে যদি শেখ হাসিনা বক্তব্য দেওয়ার কথা না বলতো, তাহলে হয়তো বা ছাত্র জনতা উস্কে ধানমন্ডি 32 নম্বর ভাঙতে যেত না। 32 নম্বর যেভাবে ছিল সেভাবে ছিল, কিন্তু শেখ হাসিনা নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারতেছে না। তার এই দুর্গন্ধযুক্ত মুখ যখনই সে খুলছে, তখনই একটি অঘটন এদেশে ঘটে যাচ্ছে। যাক প্রিয় দর্শক, হাসিনার ইস্যু করেই আজকে 32 নম্বর ভেঙে ফেলা হয়েছে, যে 32 নম্বর ফেসিবাদের আতুরঘর বলে চিহ্নিত হয়েছে। অবশেষে সেটা বাংলার মাটি থেকে শেখ পরিবারের কোনো চিহ্ন থাকবে না, সেটা মোটামুটি সব জায়গায় একটা নিদর্শন হয়ে থাকবে আজকে এই 5 ফেব্রুয়ারি।